আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমাদের সিলেবাসে আমি পুরনো দুটো চ্যাপ্টার দিয়েছি, নদী তীরের সভ্যতা এবং সুন্দরবন। এই দুটো চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে ছিল, তবে তোমাদের সেই সময় ক্লাস কম থাকায় ওই দুটো চ্যাপ্টার পড়ানো হয়নি। তো আমি তখন বলেছিলাম যে আমি সিলেবাস শেষ হয়ে গেলে তখন এগুলো আলোচনা করে দেবো। তো এখন যেহেতু একটু সময় পেয়েছি, সেজন্যই পুরনো যে দুটো চ্যাপ্টার হয়নি তার মধ্যে একটা আছে নদী তীরের সভ্যতা, সেটা আজকে আমরা আলোচনা করব। তো দেখো, নদী তীরের সভ্যতা মানে কি? সভ্যতা হচ্ছে সভ্য মানুষের যে ক্রিয়াকর্ম, সেটাকে বলা হয় সভ্যতা। সভ্য মানুষের ক্রিয়াকর্ম বা কাজকর্ম কোনগুলো? এই যে সভ্য মানুষ কৃষি মানে চাষবাস করছে, ফসল ফলাচ্ছে, তারপর কারখানা স্থাপন করছে, ঘরবাড়ি নির্মাণ করছে, এই যে কাজগুলো, এটাকেই বলা হয় সভ্যতা। এবার আমরা নদী তীরের সভ্যতা কেন বলবো? দেখো, বেশিরভাগ সভ্যতাই কিন্তু নদীর তীরেই গড়ে ওঠে, তাই তো? নদীর তীরে কি হয়, নদীর জলের সুবিধা থাকায় ওই জল দিয়ে কৃষিকাজ করা হয়, চাষবাস করা হয়, এবং নদীতে জল থাকলে তার পাশাপাশি অঞ্চলে পশুপালন করার সুবিধা থাকে, তাই তো? তো এই সব সুযোগ সুবিধা থাকার জন্য, তারপর দেখো নদীর জলে আমরা মাছ চাষ করতে পারি, মানে মাছ পেতে পারি। তো এইভাবে মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারে। কেউ পশুপালন করবে, কেউ চাষবাস করবে, কেউ মাছ চাষ করে তা বিক্রি করবে। তো এইভাবে মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারে। তো তার ফলে কি হয়, এই নদীর তীরে বেশিরভাগ ঘর বাড়ি তৈরি করে মানুষ, তাই তো? প্রথমে ছোট কয়েকটা ঘর বাড়ি তৈরি হলো, দিয়ে বসতি স্থাপন করলো মানুষ। সেখানে আরও বসতি স্থাপন হতে হতে পরবর্তীকালে সেখানে একটা গ্রাম তৈরি হলো। তারপর সেই গ্রাম যখন আরও বড় হয়ে গেল, তখন সেখানে একটা শহর বা নগর তৈরি হলো। তো এইভাবেই কোনো একটা নদীর তীরে এক বিশাল সভ্যতা তৈরি হয়। তো এই যে সভ্যতা, নদীর তীরের যে সভ্যতা, এটাকে বলা হয় নদী তীরের সভ্যতা। এই সভ্যতাটাকে বলা হচ্ছে নদীর তীরের সভ্যতা। এবার দেখো, এই নদীকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে উঠছে, আর মানুষ এই নদীকে মায়ের মতো মনে করে। যেহেতু নদীর দ্বারাই মানুষ জীবিকা নির্বাহ করে জীবন ধারণ করছে, মানে নদীর ওপরেই নির্ভর করে মানুষ বেঁচে থাকছে। তো সেজন্যেই এই নদীকে তারা মায়ের মতো দেখে। তো এই জন্যেই এই সভ্যতাগুলোকে নদী মাতৃক সভ্যতা বলা হয়। কি বলা হয়? নদী মাতৃক সভ্যতা। যেমন ভারতে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল অনেক আগে, হাজার হাজার বছর আগে। তো সেটা হচ্ছে একটা নদী মাতৃক সভ্যতা। তারপর ইংল্যান্ডে টেমস নদীর তীরে লন্ডন শহর গড়ে উঠেছে। তো এটাও হচ্ছে একটা নদী তীরের সভ্যতা। তারপর দেখো, এই যে কলকাতা শহর, আমাদের রাজধানী কলকাতা, এই শহরটা হুগলি নদীর তীরে গড়ে উঠেছে, তাই তো? তো এই সব যে শহরগুলো গড়ে উঠছে, যে সভ্যতা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে নদী মাতৃক সভ্যতা। তো প্রাচীন কাল থেকেই এই নদীকে কেন্দ্র করে মানুষ সভ্যতা তৈরি করেছে আর কি। দেখো, প্রাচীনকালে মানুষ যখন জঙ্গলে বাস করতো, তখন মানুষ কিন্তু চাষবাস করতেও জানতো না, কিছুই জানতো না। মানুষ তারপরে গুহায় বসবাস করতো। তারপর আস্তে আস্তে হঠাৎ করে মানুষ পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালাতে শিখলো। তারপর মানুষ মাংস পুড়িয়ে খেতে শিখলো। তারপর মানুষ যখন ফসলের বীজ খেলো, তার কিছু বীজ দেখলো যে এই বীজগুলো খেয়ে, কিছু বীজ রেখে সেই বীজটা আবার তারা ফেলে দিল। তো সেই বীজটা ফেলে দিয়ে সেই বীজ থেকে দেখলো যে আরও অনেক বীজ আমরা পাচ্ছি। এইভাবে তারা কৃষিকাজ করতে শিখলো। তারপর তারা দেখলো যে এই কৃষিকাজ নদীর তীরবর্তী অঞ্চলেই ভালো হচ্ছে। তো সেই জন্যই তারা নদীর তীরবর্তী অঞ্চলেই বসতি স্থাপন করলো। তো এইভাবেই আস্তে আস্তে মানুষ নদীর তীরে সভ্যতা তৈরি করতে শিখলো আর কি, নদীর তীরে সভ্যতা গড়ে তুললো। তো তারপরে এখানে আরেকটা কথা বলি, মানুষ কিন্তু এই যে বর্তমানে মানুষের সভ্যতা এত উন্নত,
দেখো আমরা মোবাইল ফোন ইউজ করছি, ব্যবহার করছি, ল্যাপটপ ব্যবহার করছি, তারপর টিভিতে অনেক দূরের খবর আমরা জানতে পারছি। তো মানুষ এখন অনেক উন্নত, তাই তো? তো মানুষ সেই গুহায় বসবাস করা থেকে আজকে মানুষ বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকায় মানুষ বসবাস করছে। তো হঠাৎ করেই কিন্তু এটা মানুষের কাছে আসেনি, তাই তো? প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে হয়েছে। দেখো যেমন মানুষ প্রথমে একটা ধাপে আগুন জ্বালাতে শিখলো, তারপর মানুষ কাঁচা মাংস থেকে পোড়া মাংস খেতে শিখলো, তারপর আস্তে আস্তে মানুষ রান্না করতে শিখলো। মানুষ প্রথমে এমনি গাছের ফলমূল খেত, তারপর আস্তে আস্তে মানুষ কৃষিকাজ করতে শিখলো, তারপর আস্তে আস্তে পশুপালন করতে শিখলো। এইভাবে মানুষের যে উন্নতি হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে হচ্ছে। আর একটা ধাপ থেকে আর একটা ধাপে যখন যাচ্ছে মানুষ, তখন মানুষ বেশ উন্নত হয়ে যাচ্ছে, তাই তো? একটা ধাপ থেকে পরের ধাপে মানুষ বেশ উন্নত হয়ে যাচ্ছে। তো এইভাবেই মানুষ বর্তমান সভ্যতায়, বর্তমান উন্নত সভ্যতায় এসে পৌঁছেছে। তো দেখো এখানে যে নদীর কথা বলা হয়েছে, নদী তীরে সভ্যতা গঙ্গা নদী। তো গঙ্গা নদী তো খুবই উর্বর, তাই তো? খুবই গঙ্গা নদীর আশেপাশের অঞ্চলগুলো খুবই উর্বর। তো সেখানে চাষবাসও খুব ভালো হয়। তো এই নদী কেন এত উর্বর? দেখো বর্ষাকালে কি হয়, নদীতে অনেক জল আসে, তখন ওই নদীর দুকুল ছাপিয়ে বন্যা হয়। যখন নদী এতটা জল ধরে রাখতে পারে না, তখন ওই নদীতে বন্যা দেখা যায়। তো বন্যার ফলে কি হয়, নদীর দুপাশে সেই বন্যার ফলে পলি জমতে থাকে। তো নদীর দুপাশে যদি পলি জমতে থাকে, সেই পলি জমার ফলে ওই নদী অববাহিকাগুলো খুবই উর্বর হয়ে যায়, তাই তো? তারপর দেখো একইভাবে এইভাবেই অনেক, মানে গঙ্গা নদীতে অনেক নদী আছে, মানে গঙ্গা নদীর অনেক ছোট ছোট শাখা নদী আছে। তো সেই নদীগুলোতে যখন আস্তে আস্তে পলি জমতে থাকে, পলি জমতে জমতে সেই নদী অনেক সময় বুজে যায় আর কি, মজে যাওয়া যেটাকে বলে, সেই নদী মজে যায়। তো তার ফলে কি হয়, ওই মজে যাওয়া নদীর যে অংশটা সেটা কিন্তু খুবই উর্বর হয়ে যায়। তো তার ফলে সেখানে মানুষ কৃষিকাজ করতে সুবিধা হয় মানুষের। তো তার ফলে সেখানে ঘরবাড়ি তৈরি করতে পারে মানুষ। তো সেই জন্যেই এই যে গঙ্গা নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো, সেগুলো খুবই উর্বর। আর এই উর্বর অঞ্চলগুলোতেই প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠতে পেরেছে। দেখো অনেক যুগ আগে গঙ্গা এবং ইচ্ছামতি নদীর মাঝে বিদ্যাধরী, সুতি, নোয়াই, যমুনা এসব নদীগুলো ছিল। বিদ্যাধরী নদীটা আজও আছে, তবে কিছু কিছু নদী যেমন সুতি, নোয়াই, এই নদীগুলো পলি জমে জমে মজে গেছে আর কি, বন্ধ হয়ে গেছে। এবং সেই নদীগুলো মজে যাওয়ার জন্য ওই অঞ্চলটা খুবই উর্বর হয়ে গেছে, মাটিটা খুবই উর্বর, এবং তার ফলে ওই অঞ্চলে মানুষ ঘর বাড়ি তৈরি করে প্রাচীন সভ্যতাগুলো গড়ে তুলেছে। তো বিদ্যাধরী যে নদীটা, সেই নদীর তীরে একটা প্রাচীন রাজার দুর্গ পাওয়া গেছে, মানে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে আর কি। তো সেই রাজার নাম হচ্ছে চন্দ্রকেতু রাজা। তো চন্দ্রকেতু রাজার একটা দুর্গ পাওয়া গেছে। তো সেই দুর্গটা প্রাচীনকালে মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়েছিল। আর সেই যুগের ইটগুলো কিন্তু খুবই পাতলা পাতলা ছিল। এখনকার ইটগুলো যেরকম মোটা, সেরকম মোটা ছিল না। আগেকার যুগের ইটগুলো পাতলা পাতলা ছিল। এবং সেই সময়কার কিছু বাসনপত্র পাওয়া গেছে। সেই সময় কি হতো, মানে অনেক আগে মাটির পাত্রকে পুড়িয়ে সেটাকে ব্যবহার করা হতো। এখন যেমন আমরা কাঁসা, তারপর স্টিল, এইসবের বাসন ব্যবহার করি, তখন কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, প্রাচীন যুগের একটা বনভূমিরও নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে বেথুয়া ডহরিটা হচ্ছে নতুন একটা অরণ্য। বেথুয়া ডহরি নয়, এটা হচ্ছে পারোমাদানে, উত্তর 24 পরগনার পারোমাদানে একটা বনভূমি পাওয়া গেছে, বনঘণ্ট। আর বর্তমানে একটা নতুন বনভূমি তৈরি হয়েছে, সেটা হচ্ছে বেথুয়া ডহরি, নদিয়া জেলার বেথুয়া ডহরি। আর এই বনভূমিতে শাল, সেগুন, শিশু, কদম, কৃষ্ণচূড়া, মেহগনি এইসব গাছ আছে। আর এই অঞ্চলে হরিণও দেখা যায়, এবং এছাড়াও হরিণ ছাড়াও বেশ কিছু পশু পাখিও এখানে দেখা যায়, মানে এই বেথুয়া ডহরির অরণ্যে। তো এই হলো নদী তীরের সভ্যতা। তার মানে এখানে আমরা এটা বুঝলাম যে প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠতো। কেন গড়ে উঠতো? যেহেতু নদীর জলের সাহায্যে চাষবাস করার এবং পশুপালন করা, মাছ চাষ করার সুবিধা আছে। তো সেই জন্যই প্রাচীনকালে নদী তীরের সভ্যতাগুলো গড়ে উঠতো। এরপর দেখো তোমাদের টেক্সট বইয়ে নদী তীরের সভ্যতা সম্পর্কে একটু বলা হয়েছে, সেটা আমি একটু বলি।
তোমাদের যে টেক্সট বইটা আছে সেখানে রফিকুল বলে একটা ছেলে আছে, সে তাদের ক্লাসরুমে মানে শ্রেণীকক্ষে স্যারকে জিজ্ঞেস করছে বা স্যারের সঙ্গে আলোচনা করছে আর কি, যে মানচিত্র দেখছে আর বলছে যে গঙ্গা তো নদিয়া উত্তর 24 পরগনার পশ্চিম সীমায় অবস্থিত এবং ইচ্ছামতি পূর্ব সীমার কাছে, মাঝে তো কোনো নদী নেই, তাহলে এই নদীটা মানে এর মাঝখানে যেখানে নদী নেই সেই ভূমিটা এত উর্বর কেন হলো? রফিকুল তার স্যারকে জিজ্ঞেস করছে। তখন স্যার বললেন যে এখানে এখন নদী নেই ঠিকই, কিন্তু আগে নদী ছিল, যেমন বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়া, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, তো এই নদীগুলো ছিল। বিদ্যাধরী এখনো আছে, কিন্তু এই যে নোয়াই, সুতি, এই নদীগুলো আগে ছিল, এখন আর নেই। তো ওই যে নদীগুলো যেগুলো নেই এখন, সেই নদীগুলো পলি জমে জমে মানে ভরাট হয়ে গিয়ে ওইখানকার ভূমিটা এত উর্বর হয়ে গেছে। তো সেই বিদ্যাধরীর কাছে একটা জায়গায় মাটি খুঁড়ে অনেক অনেক কাল আগের ঘরবাড়ি এবং বাসনপত্র পাওয়া গেছে। ওই যে বললাম চন্দ্রকেতু রাজার দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রঞ্জন বলল, জানি চন্দ্রকেতু রাজার দুর্গ, ওখানকার লোকজন ওটাকে গড় বলে। পাতলা পাতলা ইট পরপর 3টে বসালেও এখানকার দুটোর মতো পুরো হবে। তখন স্যার বলছেন, হ্যাঁ তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল, পুরনো দিনের শহর আজও দেখা যায়। সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতায় যে বাড়িঘর সেগুলো পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল, আগুনে পোড়া ইট। তাছাড়া সেই সময় পথঘাটও ইট দিয়ে বানানো হতো, সেখানকার নর্মদাগুলোও ছিল খুবই মজবুত, ইটের দ্বারা তৈরি। নর্মদা বলতে ওই যে ড্রেনের ব্যবস্থা, যেটা নালী ব্যবস্থা, মানে ঘরের যে নোংরা জলটা সেটা নলের মাধ্যমে গিয়ে নর্দমায় গিয়ে পড়তো, রাস্তার ধারে আবার এক বড় নর্দমা থাকতো, সেই নর্দমা গিয়ে মিশতো আর কি নোংরা জলটা। তো সেই তখনকার যুগে নর্দমাগুলো কিন্তু ইটের তৈরি ছিল। জল ধরে রাখার জন্য ছিল বড় বড় চৌবাচ্চা, আর সেগুলো ছিল ইটের তৈরি। তখন স্যার আবার বলছেন যে জানো, সেই পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে তুলেছিল মানুষ, আর এই সভ্যতাকেই নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেহেতু নদী ছিল তাদের কাছে মায়ের সমান, তাই সেটাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। তবে নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতিও হতো। বন্যা হলে তো ক্ষয়ক্ষতি হবে, তাই না? ঘর বাড়ি ভেসে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, এগুলো তো হবে। তবুও নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। রুবি তখন বলল, স্যার সভ্যতা মানে কি? স্যার বললেন, সভ্য মানুষের নানান কাজকর্মকেই একসঙ্গে বলা হয় সভ্যতা। ওই যে আমি বললাম সভ্য মানুষ চাষবাস করছে, ঘর বাড়ি তৈরি করছে, এই যে কাজগুলো, সেটাকে বলা হয় সভ্যতা। ধরো একসময় মানুষ আজকের মতো অনেক কিছু পারতো না, পোশাক পরতে জানতো না, পড়াশোনা করতে জানতো না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতো না, ঘর বাড়ি বানাতে জানতো না, টাকা পয়সার লেনদেন ছিল না, সহজে যাতায়াতও করতে পারতো না। তারপর আস্তে আস্তে মানুষ এই কাজগুলো শিখেছে, এক একটা ধাপে ধাপে শিখেছে, এবং একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন গেছে মানুষ আরও উন্নত হয়েছে। তো এইভাবেই উন্নত হতে হতে প্রত্যেকটা ধাপে ধাপে এসে আজকে মানুষ এই অবস্থায় দাঁড়িয়েছে, তাই তো? কিন্তু স্যার এই অঞ্চলে বন নেই। রুবি জিজ্ঞেস করছে স্যারকে যে স্যার এই অঞ্চলে কি কোনো বন নেই? তখন স্যার বললেন যে হ্যাঁ, উত্তর 24 পরগনার পারমাদনে একটা পুরনো বন আছে, আর নতুনভাবে একটা বন তৈরি হয়েছে, সেটা হচ্ছে নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। এটা তোমরা মনে রাখবে, পারমাদনে যেটা বনখণ্ড আছে সেটা হচ্ছে পুরনো বনখণ্ড, আর নদিয়া জেলার বেথুয়া ডহরিতে সেটা নতুন করে একটা বনভূমি তৈরি করা হয়েছে। আর সেখানে কি কি উদ্ভিদ আছে? ওই যে বললাম শাল, সেগুন, মেহগনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, এগুলো। আর এখানে হরিণ আর কাঠবেড়ালিও দেখা যায়। তো এটাই হচ্ছে তোমাদের নদী তীরের সভ্যতা। নদী তীরের সভ্যতাটা তোমাদের হয়ে গেল। এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেইগুলো তোমরা ভালো করে পড়বে, এবং আমি এখন কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। যেমন দেখো, প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীর তীরে, তাই তো? আর কি জমে জমে নদীর অববাহিকা উর্বর হয়? ওই যে বললাম, পলি জমে জমে নদীর তীরের অববাহিকা উর্বর হয়, তাই তো? আর কোন নদীর ধারে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল?
এটা তো তোমরা সবাই বলতে পারবে। বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল। পুরনো বনখণ্ড কোথায় আছে? পুরনো বনখণ্ড উত্তর 24 পরগনার পারমাদানে আছে। বেথুয়া ডহরি তৈরি যে বন, সেখানে কোন পশু দেখা যায়? হরিণ দেখা যায়। হরিণ আর কাঠবেড়ালিও দেখা যায়, তাই তো? তারপর দেখো, কোন নদী এখন আর নেই, আগে ছিল, সেই নদীটা মজে গিয়ে সমতল হয়ে গেছে। কোন নদী? সুতি নদী। সুতি নদী এখন আর নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নদী অববাহিকা কাকে বলে? তো দেখো, নদীর দুধারের যে বিশাল এলাকার জল নদীতে পড়ে এবং যে বিশাল এলাকা জুড়ে নদীর জলে বন্যা হয়, সেই অঞ্চলকে নদীর অববাহিকা বলে। মানে নদীতে জল বয়ে আসছে, সেই নদী সেই জলটাকে যখন আর ধরে রাখতে পারছে না, তখন দুই কূলে সেই জল ছাপিয়ে যাচ্ছে এবং দুই কূলে পলি জমে জমে নদীর অববাহিকা তৈরি হচ্ছে, তাই তো? এরপরে পরের কোশ্চেন দেখো, নদী অববাহিকা উর্বর হয় কেন? যেহেতু বন্যার সময়ে নদীর অববাহিকাতে পলি জমছে, তো সেই পলি মাটি যেহেতু খুবই উর্বর, আর তাই জন্যে নদী অববাহিকা খুবই উর্বর। নেক্সট কোয়েশ্চেন দেখো, গঙ্গা ও ইচ্ছামতির মাঝের সমভূমি উর্বর হয়েছে কেন? তো গঙ্গা ও ইচ্ছামতি নদীর মাঝখানে আরও অনেক নদী তখন ছিল, যেমন সুতি, যমুনা, নোয়াই। তো সেই নদীগুলোর মধ্যে গঙ্গা ও ইচ্ছামতি এখনো পর্যন্ত আছে, তবে বেশিরভাগ নদীগুলো পলি জমে জমে মজে গেছে। তো যেহেতু পলি জমে জমে তৈরি হয়েছে, সেই জন্যে এই নদীর সমভূমিটা, মানে গঙ্গা এবং ইচ্ছামতি নদীর মাঝখানের সমভূমিটা খুবই উর্বর। তো এই শর্ট কোশ্চেনগুলো যেগুলো আমি আলোচনা করলাম, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এগুলোই ভালো করে পড়বে, এরকমই কোশ্চেন হবে তোমাদের। আর তোমরা তোমাদের যে আমাদের পরিবেশ যে বইটা আছে, সেই বইটা ভালো করে পড়বে, রিডিং পড়বে ভালো করে, টেক্সট বইটা বুঝে বুঝে পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়বে, যেখানে নদী তীরের সভ্যতা লেখা আছে, যেটা আমি বললাম সেটা তোমরা ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। বুঝতে না পারলে আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে?